তো এবার শুরু করা যাক। শুভ সন্ধ্যা। আজকের মনোজ্ঞ আলোচনায় উপস্থিত মুখ্য আলোচক শ্রোতা মণ্ডলী এবিপি সদস্যবৃন্দদের জানায় আন্তরিক শুভেচ্ছা। এবিপি একটা অরাজনৈতিক সংগঠন। উচ্চশিক্ষায় গ্রাম বাংলার ছেলে মেয়েদের উত্তরণের সোপান হিসেবে সূচনা লগ্ন থেকেই সক্রিয়ভাবে কাজ করে চলেছে এবিপি। এবিপির অন্যতম একটা ইউনিট এবিপি সানডে রিডিং ক্লাব। এবিপি সানডে রিডিং ক্লাবের মাধ্যমে আমরা সাহিত্য সংস্কৃতি চর্চা করে চলেছি। প্রবন্ধ লিখন, গল্প লিখন প্রতিযোগিতা ও ম্যাগাজিন প্রকাশিত করে চলেছি। ইতিপূর্বে আমরা এই রিডিং ক্লাবের মাধ্যমে পরিচালিত সাহিত্য সভায় এক পুরুষের মাধ্যমে সিপাহী বিদ্রোহের বহু অজানা বিষয় এবং বাকাউল্লাহ দপ্তর এর মাধ্যমে পুলিশ প্রশাসন ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনেছি। সেই ধারাবাহিকতাকে সামনে রেখেই আজ আমরা জানতে চলেছি সাহিত্যের নিরিখে বিচার ব্যবস্থা বনাম ভারতীয় বিচার ব্যবস্থা। আজকের মুখ্য আলোচক কলকাতা হাইকোর্টের স্বনামধন্য তথা বিশিষ্ট আইনজীবী শামীম আহমেদ সাহেব। চরম ব্যস্ততার মাঝেও উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমরা আমাদের সংস্থা অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলি প্রফেশনালস এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় বুদ্ধদেব গুহর চোখে বিচার ব্যবস্থা একটু উষ্ণতার জন্য। আমরা এবিপির পক্ষ থেকে আশা রাখছি বিচার ব্যবস্থা সম্পর্কে আজকের তথ্য সমৃদ্ধ আলোচনা শ্রোতাদের নতুন পথ দেখাবে। উপস্থিত সকল সম্মানিত শ্রোতাদের আবারও এবিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে স্বাগত ভাষণ শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের জেনারেল সেক্রেটারি জান্নাতুল ফিরদৌসকে। তো আজকে পরবর্তী আলোচনার বিষয় হিসেবে আমরা উপন্যাস পরিচিতিটা একটু জেনে নেব। তার আগে একটু লেখক পরিচিতি জেনে নিই। আজকের লেখক হচ্ছেন বুদ্ধদেব গুহ। তার পরিচয় আমাদের নতুন করে দিয়ে দেওয়ার কিছু নেই। তিনি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন, কিন্তু আমরা তাকে খুব ভালো করে পেয়েছি আমরা জঙ্গল মানুষের কথাকার হিসেবে। তিনি পশ্চিমঘাটের থেকে শুরু করে আফ্রিকা থেকে শুরু করে এবং ঘরের কাছে যে জঙ্গলগুলো আছে ছোটনাগপুর এবং বিভূতিভূষণের আরণ্যক যে পরিবেশটা যেখানে বেড়ে ওঠে সেই পরিবেশকে আমাদেরকে খুব সহজভাবে চিনিয়ে দিয়েছেন। তার রচিত ঋজুদা আমাদের খুব প্রিয় চরিত্র। এছাড়াও তিনি মানুষকে অন্যভাবে দেখেছিলেন, সেটা হচ্ছে এবং আমাদের চার্টার্ড অ্যাকাউন্ট থাকার সময় তিনি অনেকবারই আদালত বা কোর্ট কাছারি চত্বরে অনেকবারই যেতে হয়েছে তাকে। তিনি সেই জীবনটাকে কিভাবে দেখেছেন আজকে আমরা সেটাই জানার চেষ্টা করব। তো উপন্যাসটা নতুন করে আমরা যাচ্ছি যে চিনে নিতে চাইবো। উপন্যাসের নাম হচ্ছে একটু উষ্ণতার জন্য। এবং এই উপন্যাসটা অন্যান্য গল্পের মতোই তার অন্যান্য অনেক গল্প যেখানে হয়েছে সেটাও সেই ছোটনাগপুরের পরিবেশে, এবং সেটা তার প্রিয় জায়গা ছিল, সেটা আমরা আগেও জেনেছি। তো আমরা যেভাবে উপন্যাসটার ভূমিকাটা প্রকাশক দিয়েছেন আমার মনে হয় না তার চেয়ে বেশি আমরা কিছু আলোচনা করতে পারি। তো সেই দিকে যাওয়া যাক। প্রকাশক জানিয়েছেন, নরনারীর পারস্পরিক সম্পর্ক চিরকালীন অথচ চিরজটিল একটি বিষয়। সেই বিষয়কে যারা বহুক্ষণ হীরকের মতো নানা দিক থেকে বিশ্লেষণের তীব্র আলো ফেলে দেখতে ভালোবাসেন, শক্তিমান কথাশিল্পী বুদ্ধদেব গুহ তাঁদেরই একজন। প্রকৃতি যেমন তাঁর লেখায় প্রবল এক পটভূমি, প্রেমও তেমনি প্রধান এবং জোরালো এক অবলম্বন। এই প্রেম কখনো শরীরের ঊর্ধ্বে এক স্বর্গীয় অথচ জীবন্ত অনুভূতি। আধুনিক মানুষের প্রেমের সমস্যা আরো অনেক সামাজিক সমস্যার মতোই যে ক্রমশ সূক্ষ্ম ও বহুধা খণ্ডিত হয়ে উঠেছে বুদ্ধদেব গুহ তা জানেন বলেই প্রেমের এত বিচিত্র, গভীর ও বহুবর্ণ রূপ ফুটে ওঠে তাঁর রচনায়। তাঁর এই নতুন উপন্যাসের প্রধান চরিত্র আধুনিক এক লেখক, যার মানসিক সত্তা খুঁজে বেড়াতো সব অর্থে এক নারীকে, এক প্রকৃত ও সম্পূর্ণ মেয়েকে। ভালোবাসে বিয়ে করা স্ত্রী ক্রমশ সরে গিয়েছিল দূরে, তার সমস্ত অস্তিত্বকে পৌঁছে দিয়েছিল অনস্তিত্বে। এমন সময় জীবনে এলো ছুটি, এক অনুরাগিনী পাঠিকা। ধুধু তৃষ্ণাতুর জীবনের ছায়া ঘেরা ওয়েসিসের মতো স্নিগ্ধ ভালোবাসার নিমন্ত্রণ হয়ে হিম হয়ে যাওয়া সময়ে তাপ সঞ্চারিত করার প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু সত্যি পারল কি? শেষ পর্যন্ত কি সত্যি হতে পারলো সুকুমার? জীবন কি এক সরল অঙ্ক? না, তা নয়। এই তীব্র গভীর আশ্চর্য প্রেমের উপন্যাসে জীবনের এক বড় সত্যকেই শেষ অবধি আবিষ্কার করেছেন বুদ্ধদেব গুহ। তো এখানে আমরা জানতে পারলাম যে উপন্যাসের প্রোটাগনিস্ট বা মুখ্য চরিত্রের নাম হচ্ছে সুকুমার, এবং তিনি ছিলেন পেশায় একজন উকিল, এবং ওকালতি জীবন থেকে তিনি কিছুদিনের জন্য ছুটি নিয়ে ছোটনাগপুরের ওই যে পশ্চিমে আমরা যেটা বলতাম কমন ভাষায়
সেখানে গিয়েছিলেন। তো ছুটি তার শেষ হয়ে যাচ্ছে, তো সেই অভিজ্ঞতায় তিনি বলেছেন তার আইনজীবী জীবনে হয়তো তিনি যদি প্রোটাগনিস্ট যদি অন্য কেউ হতেন, ডাক্তার হতেন বা ইঞ্জিনিয়ার হতেন, তার কথাও হয়তো বলতেন। যেহেতু উনি প্রোটাগনিস্ট আইনজীবী হিসেবে আছেন, তো সেই তার অভিজ্ঞতাটাই দিয়েছেন। তো আমরা এবার পাঠ্যাংশে সরাসরি চলে যাচ্ছি। আমার অবকাশের স্বাধীনতার দিন ফুরিয়ে আসছে, শিগগিরই কলকাতা ফিরতে হবে। ফিরে গিয়ে ধরাচুরো করে সারাদিন দুপায়ে দাঁড়িয়ে আবার সওয়াল করতে হবে। জজ সাহেবদের মুখের দিকে তাকিয়ে আইনের পোকা বাঁচতে হবে। বুঝতে হবে কোন দিন কোন জজ সাহেবের স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে সকালে। এসব অকথ্য অলিখিত কথা মুখে দেখে বুঝে নিয়ে তাদের মিজাজ বুঝে সওয়াল করতে হবে। আসলে এটাই স্বাভাবিক। জজ সাহেব হলেও তারাও আমাদেরই মতো মানুষ। জজিয়াতি কোর্ট চাপলে সেই মানুষটা কিছুই বদলে যান না। তারা সেই কালো গাউনের নিচে সাদামাটা মানুষই থেকে যান। সেটাই একমাত্র ভরসার কারণ। যেদিন জজ সাহেবের মেজাজ খারাপ থাকবে, যেদিন জজ সাহেব কিছু শুনতে চাইবেন না, কিছুক্ষণ শুনে বিরক্ত হয়ে হাত নেড়ে বলবেন, লিসেন মিস্টার বোস, আই হ্যাড বিন থ্রু দ্য বেঞ্চ and for the bar for a considerable time. Tell us if you have anything new to tell. সেদিনও হাসতে হাসতে এমন মুখ করে পুরোনো কথাগুলোই এমন ভাবে বলতে হবে যেন একেবারেই নতুন শোনে। আসলে নতুন কথা কিছুই নেই বলার মতো। নতুন করে হয়তো বলার আছে। নতুন কথা বলা মক্কেলরা, কনসুলেরা এবং জজ সাহেবরাও কেউই পছন্দ করেন। বঙ্কিমচন্দ্র বলে গেছিলেন, আইন সে তো তামাশা মাত্র। বড় লোকেরাই পয়সা খরচ করিয়া সেই তামাশা দেখিতে পারে, অথচ তিনি নিজে হাকিম ছিলেন। কথাটা আজকেও পুরোপুরি সত্যি। ভোগ ঘোষ এখন জজ সাহেব। দুঃখের কথা এই যে এখন থেকে রোজ ভোগকে ইয়োর লর্ডশিপ সম্বোধন করে ওর সমস্ত লম্ফঝম্প, ওর সমস্ত স্থূল পুণ্যিতমন্যতাকে নীরবে হাসিমুখে সহ্য করতে হবে। বলতে হবে, মাই লর্ড, আই কোয়াইট সি ইউর পয়েন্ট। মোস্ট প্রবাবলি আই এম নট বিন এবল টু মেক মাইসেলফ ক্লিয়ার টু ইউ। তা করতে হবে, নইলে মক্কেল হেরে যাবে, আমিও হেরে যাব। তাই মক্কেলকে জেতাতে গোগোর কাছে আমাকে মাথা নিচু করে দাঁড়াতেই হবে। তো এই ছিল আজকের পাঠ্যাংশ। যারা বিভিন্ন কোর্ট কাছারি মামলা মোকদ্দমা করেছেন তাদের হয়তো এরকম অভিজ্ঞতা অনেকবারই হয়েছে। কিছুক্ষণ পরেই সওয়াল করার পর হয়তো জজ সাহেব জানতে চেয়েছেন, যিনি বিচারক জানতে চেয়েছেন, আপনার আর নতুন কি বলার আছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আমাদের থেকে যিনি অভিজ্ঞতা অনেক বেশি এবং নিত্য নতুন অনেকগুলো যুগান্তকারী মামলা লড়েছেন, তার কাছে ফিরে যাচ্ছি আজকের অতিথি শামীম আহমেদ মহাশয়ের কাছে। শুরুতেই যেটা বলার, যে আসলে আমরা যে জ্ঞান অর্জন করি আর যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টে, সেই জ্ঞানকে সঠিকভাবে নিজে যেমন ভাবে ভাবছি তার প্রয়োগ করার নৈপুণ্যতা থাকলে এই আইনের মতো একটা নিকষা সাবজেক্টও, তাতে কোনো রসকস নেই, সেখানেও রসালো সাহিত্য করা যায়। তার প্রমাণ হচ্ছে বুদ্ধদেব। অ্যাটলিস্ট যেটুকু পড়লেন তার থেকে যে রসবোধ, তা খুব স্পষ্ট। এখন আদালতের বিষয়ে আলোচনা করতে গেলে যে কথা বললাম, অনেক বেশি রসকসহীন একটা বিষয়, কিন্তু আলোচনায় আনতে হবে যে এখানে একটা আদালত বলে ইনস্টিটিউশন থাকবে, একজন জজ থাকবেন বা একাধিক জজ থাকবেন, আইনজীবীরা থাকবেন, আর মক্কেল থাকবেন এবং তার মামলা থাকবে। এতগুলো মিনিমাম বিষয় আমাদের প্রয়োজন এই একটা আদালতকে যখন আলোচনা করব, তার মধ্যে এই সবকটা বিষয় চলে যাবে। আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, এত কিছু বিষয় আছে। আর সত্যি সত্যি রসবোধের জায়গা এখান থেকেও বার করা যায়। এই কারণে বলছি, যে কারণে উনি ফিরে আসতে চাইছিলেন না আবার সেই আইনের ফোঁকা বার করতে হবে জজের সামনে, তেমন পাশাপাশি ওই আইনের ফোঁকাটি বার করতে গেলে আমরা আমরা আমাদের যারা সিনিয়র ছিলেন তাদের কাছ থেকে আমরা শুনেছি বার্নিং মিডলাইট ল্যাম্প। তাহলে ওই আইনের পোকা বার করতে গেলে রাত্রের বাতিটা জ্বালাতে হবে, আর অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে, আর প্রতিদিন এই জ্ঞানের সাগরে ভাসতে হবে, আর তার নৈপুণ্যতা আমাকে দেখাতে হবে পরের দিন আদালতে।
দেখাতে হবে, সেখানে মক্কেলের হয়ে সওয়াল করতে হবে, আর মাথায় রাখতে হবে যে ওই একই মামলাতে আরো একজন বিপরীত পক্ষ থাকবেন, তিনিও সওয়াল করবেন, তিনিও রাত্রে বাতি জ্বালিয়েই আসবেন। ফলে যদি আমি আমাদের যে আদালতে আমি কাজ করি, কলকাতা হাইকোর্ট, যদি সেই আদালতে যেভাবে এইসব মামলাগুলি চলে তার বিশ্লেষণে যাই, তাহলে বুঝতে হবে যে একই মামলা, একই বিষয়, সেই মামলাগুলি দুটি আইনজীবী দুপক্ষের হয়ে সওয়াল করবেন, এবং তারা দুজনেই একই চেষ্টা করবেন যে তাদেরকে জজকে বুঝিয়ে তার পক্ষে রায় নিয়ে আসতে হবে। ফলে যেটা বলার চেষ্টা করছি যে লড়াইটা বেশ জমে ওঠে। আর যদি একটু নিচের কোর্টের দিকে চলে যাই, তাহলে দেখবেন যে পুরো সমাজটাকে আমি আদালতের মধ্যে পাবো। কারণ সমাজের যে মানুষ, যারা সব থেকে এগিয়ে থাকা প্রাণী, তাদের সমস্যা নিয়েই আদালতে হয়। প্রাণীদের সমস্যা নিয়ে হয় না তা আমি বলছি না, বা মানুষের বাইরেও অনেক কিছু সমস্যা আছে সেগুলো নিয়েও আদালতে হয়। সেটা প্রাণী হতে পারে, সেটা উদ্ভিদ হতে পারে। হ্যাঁ, কিন্তু মূলত সমাজের জুড়ে যে যারা দখল করে বসে আছে, হ্যাঁ, তারাই হচ্ছে মানুষ। এবং তাদের একেবারে জন্ম থেকে, একটি বাচ্চা জন্মালো, সেই জন্মানোর পরে যদি তারা তাদের পিতৃহারা হয় বা মাতৃহারা হয়, তাহলে সেই বাচ্চাটি কার কাস্টডিতে থাকবে আদালত বিচার করে। সেই বাচ্চাটি যখন বড় হচ্ছে, তার লেখাপড়ার যে অধিকারের প্রশ্ন, সেই অধিকারের প্রশ্নে সে আবার আদালত বিচার করে। যখন সেই ছেলে মেয়েটি লেখাপড়া শিখে একটু আগিয়ে যায়, তার কাজের প্রশ্ন আসে, সেই কাজের প্রশ্নে আদালত বিচার করে। তারপরে যখন সে যৌবনে পৌঁছে, তখন তার আবার একটা পরিবার গঠনের চিন্তায় সে ভাবতে থাকে, তখন সেই বৈবাহিক সম্পর্ককে গড়ে তোলার কাজেও আদালত কাজে লাগে। আবার সেই বৈবাহিক সম্পর্ক যখন তিক্ততা তৈরি হয়, তখন বিচ্ছেদের জন্য আদালত প্রয়োজন হয়। আর এই পরিবারগুলো যখন বাস করতে থাকে সমাজের মধ্যে, তখন একটা পরিবারের সঙ্গে আরেকটা পরিবারের দ্বন্দ্ব হয় বিভিন্ন কারণে। সেটা সামাজিক কারণে হতে পারে, বা তার বাইরে সমাজের মধ্যে অন্যান্য যে বিষয়গুলি আছে, হ্যাঁ, সেটা জমি জায়গা হতে পারে, সেটা সামাজিক যেসব অপরাধ ব্যাধিগুলো সমাজের মধ্যে ঢুকে থাকে সেগুলো নিয়ে হতে পারে। তাহলে এই পুরো বিষয়টার মধ্যে, তার মানে আমি বলছি যে আদালতে যখন ঢুকে গেলাম, তখন আদালতের মধ্যে দাঁড়িয়ে একটা সমাজ ব্যবস্থা, পুরো সমাজ ব্যবস্থাকে আমরা দেখতে পাই। তাহলে এই সমস্ত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যারা আইনজীবী আছেন, যারা জজ আছেন, তাদেরকে প্রতিদিন এই অভিজ্ঞতার মধ্যে দিয়েই যেতে হয়। আর এই রোজকার অভিজ্ঞতা নিয়ে সে যখন বাড়িতে ফেরে, যে কথা বুদ্ধদেব তার লেখার মধ্যে যেটা পড়ে শোনালেন, যে আজ যদি জজের মুড ভালো না থাকে, তাহলে আজ বোধহয় আদালতে আমার পক্ষে সওয়াল করে লাভ হবে না। তো এই কথা বলতে গেলে আমাদের অনেক অভিজ্ঞতা যা মনে পড়ে আর কি। সকালে কোনো মামলার আর্জেন্ট শুনানির জন্য, জরুরি ভিত্তিতে শুনানির জন্য আমাদের কখনো কখনো আদালতে মেনশন করতে হয়। সেটা একেবারে সকাল 10:30টার সময় শুরু হয়। আদালত বসার সঙ্গে সঙ্গেই মেনশন করে বলতে হয় যে আমার এই জরুরি কারণে আপনাকে মেনশন করছি, যাতে এই মামলার তড়িঘড়িতে শুনানি করা যায়। আদালতে যখন মেনশন করছি, তখন তার চোখ মুখের চেহারা, তার চুল কেমন আছে, হ্যাঁ, তিনি
ঘটঘট করে এসে যখন বসলেন তখন সেই বসার মধ্যে তার কোনো আলাদা কোনো এক্সপ্রেশন আছে কিনা, স্বাভাবিক যেটা স্বাভাবিক রোজ যেভাবে দেখি তার বাইরে কিনা, এই সবগুলো বিষয়কে আমাদেরকে নজরে রাখতে হয়। এবং আমরা নিজেদের মধ্যে আলোচনাও করি যে আজ বোধহয় জজ সাহেবের মুড ঠিক নেই, ফলে আজকে মেনশন করে লাভ হবে না। আবার কখনো কখনো জজ সাহেবের যখন মুড ঠিক নেই আমরা দেখতে পাচ্ছি, কিছু একটা মজার কথা বলে যদি আমরা হাসাতে পারি, তাহলে একটা সাধারণ স্বাভাবিক মানুষের মতোই যখন সে হাসতে পারলো, তখন তার মানসিক অবস্থা যখন হাসতে না পারার আগে যে মানসিক অবস্থার মধ্যে যে পার্থক্য থাকে, সেই পার্থক্যটা তৈরি হয়ে যায়। আর তৈরি হয়ে যায় বলেই আমরা তার সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারি। আসল কথা হচ্ছে যে একজন আইনজীবী হিসেবে আদালতে যখন আমি সওয়াল করতে যাব, যে কথাটা আমরা ইউজ করি কোর্ট ক্রাফট, আদালতকে কিভাবে আমরা হ্যান্ডেল করব, কিভাবে কোন অবস্থায় কোন সাজেশন দিলে, আমি ধরে নিই যদি আমরা এরকম বলি যে কোনো একটা বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে আদালতে থাকতে থাকতে বুঝেছি যে এই আদালত, এই জজ সাহেব, তিনি এই বিষয়টার কোন একটা পার্টিকুলার বিষয়ে তার একটা নিজস্ব মতামত আছে। যেমন ধরুন, এই যে শিক্ষা দুর্নীতির মামলা এখন খুব চারিদিকে চলছে, এই শিক্ষা দুর্নীতির মামলায় কোনো জজ সাহেব মনে করেন যে না, এই ধরনের দুর্নীতি হওয়া উচিত না, এটা তো আদালত হিসেবে আমার ক্ষমতা প্রয়োগ করা উচিত এবং এইসব ঘটনা যাতে সঠিকভাবে তদন্ত হয় তার ব্যবস্থা করতে হবে, তিনি করতে পারেন। আবার কোনো জজ সাহেব মনে করতে পারেন না না, এটা খুব বেশি পলিটিসাইজ হয়ে যাচ্ছে, এটা যারা সওয়াল করছেন বা যেসব মক্কেলরা আসছেন তারা কোনো একটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই ধরনের মামলাগুলো করছে। তাহলে এই যে দুটো ভাবনা, আমরা মামলা করতে করতে আমরা বুঝে নিচ্ছি যে এই জজ সাহেব এই ধরনের ধারণা পোষণ করেন, ফলে তার কাছে এই সওয়াল করে লাভ হবে না যে না, হতে পারে এটা খুব করাপশন হয়েছে কিন্তু এই মামলায় এই রায় আপনি দিতে পারেন। হুম, আর করাপশন মুখে বললেই হবে না, তার নির্দিষ্ট প্রমাণ চাই। তো এইটা যখন কাউকে বলবো, তিনি যদি মনে করেন না এর মধ্যে ঢোকা উচিত, যেটুকু ইনফরমেশন আদালতের কাছে তারা দিতে পেরেছে তার ভিত্তিতেই ইনভেস্টিগেশন করা যায়, তিনি নির্দেশ দিতে পারেন। কিন্তু যদি আমার মনে হয় না সেটাকে অ্যাভয়েড করতে হবে, তাহলে আদালতকে যদি আমরা প্রথমেই বলে দিই যে হ্যাঁ, এই বিষয়গুলো আছে, তদন্ত হলে খুব প্রয়োজন ছিল তদন্ত হওয়ার। হ্যাঁ, মানে আমি যখন একটা পজিটিভ রোল নিয়ে আমি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি বেসিক্যালি, যখন আদালতের কাছে সওয়াল করে বলবো যে না এটা হওয়া উচিত, যে আদালত সবসময় চান এটা হওয়া উচিত, তিনি হয়তো বলতে পারে যে না না, এইটা ঠিক সেই মামলা নয়। কিন্তু যখন আমি চেষ্টা করবো না, এটাকে আমি হাইড করার চেষ্টা করছি, আদালত যদি বোঝেন যে আপনার ইন্টেনশনটা হচ্ছে হাইড করা, তাহলে আপনার পক্ষে আপনি রায় নিয়ে আসতে পারেন। এই ধরনের বিভিন্ন ধরনের কোর্ট ক্রাফটের মধ্য দিয়ে আদালতকে বোঝাতে হয় যে আমরা কোন জায়গায় অবস্থান করছি আর কি আমরা চাইছি। তবে এ প্রসঙ্গে অবশ্যই উল্লেখ করতে হবে, সমাজে এগিয়ে থাকা অংশের নাগরিক হিসেবে যে কোনো আইনজীবীর দায়িত্ব যে কোর্টকে সঠিক দিশা দেখানো, আইনের সঠিকভাবে প্রয়োগ যাতে হয়, যাতে সমাজ, যা সমাজের যারা মানুষ, যাদের লাস্ট রিসর্ট আদালত হয়, হ্যাঁ, তারা তাদেরকে যাতে সঠিক দিশা দেখানো যায়। লাস্ট রিসর্ট মানে হচ্ছে যে ভারতবর্ষের যে ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি, যেখানে আহ, আহ, মানে লেজিসলেটিভ এক্সিকিউটিভ থেকে শুরু করে সবার মধ্যে দ্বন্দ্বের শেষে এরা যা ভুল করে সেই ভুলের সমাধানের জন্য এবং মানুষের কাছে বিচার পৌঁছে দেওয়ার জন্য আদালতে মানুষ আসে। ফলে আমাদের দায়িত্ব হিসেবে, আইনজীবী হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সেই সঠিক দিশা দেখানো। আর এর বাইরে অনেক এরকম নিকষা আলোচনা অনেকের ভালো লাগবে না,
তো আমি বলছি যে এর বাইরে যখন সমাজের ধরুন ধরুন যারা ডিভোর্সের মামলা করতে আসছেন, তারা এসে তাদের যন্ত্রণার কথা বলছেন। আর এই যন্ত্রণার কথা বুঝতেই পারছেন যে তাদের পারিবারিক দ্বন্দ্বের কারণে যন্ত্রণার কথা বলছেন, স্বামী স্ত্রী যন্ত্রণার কথা বলছেন। এবং প্রচুর ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আমরা দেখেছি যে এই যখন ডিভোর্সের জন্য আসে আহ, এবং তাদের কাছে তাদের একটা বাচ্চা থাকে, তো আমি যেটা নিজে আইনজীবী হিসেবে সকলের কাছে যে বার্তা পৌঁছতে চাই সবসময়ের জন্য, যে এই যে স্বামী স্ত্রীর লড়াই যেখান থেকে ডিভোর্স হয়, সেই লড়াইয়ে যে একমাত্র ভিকটিম হয় সেটা হচ্ছে এই বাচ্চাটি। ফলে আমি চেষ্টা করি দুপক্ষকে যদি কোনোভাবে বোঝানো যায়, এবং এই কথা বলেই যে আপনাদের জীবনে অনেক কিছু পাওয়ার আর বাকি নেই, কিন্তু অনেক কিছু দেওয়ার বাকি আছে। ফলে যদি আপনারা নিজেরা স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে একটি বাচ্চা তার বাবাকে হারাবে না বা মাকে হারাবে না। কারণ যদি বিবাহ বিচ্ছেদ হয়, তাহলে যে ঘটনা ঘটে সেটি হচ্ছে যে বাচ্চাটি হয় বাবার কাছে থাকে, নাহলে মায়ের কাছে থাকে। আর যখনই এই ধরনের ঘটনা ঘটে, তখন হয় তার মাকে হারায়, নাহলে বাবাকে হারায় তার দৈনন্দিন জীবন থেকে। ফলে আইনজীবী হিসেবে আমি সেই দায়বদ্ধতা আমার আছে বলে আমি মনে করি, আর এটা দেখানো আমার দায় বলে মনে করি, যে যাতে এই ধরনের বিচ্ছেদ আটকানো যায়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতিতে এই ধরনের সম্পর্ককে টিকিয়ে রাখাটা অসহনীয় হয়ে পড়ে। ফলে এই ধরনের ক্ষেত্রে আমাদের বিবাহ বিচ্ছেদের দিকে যেতে হয়। এবং সেই বিবাহ বিচ্ছেদের কারণ যেগুলি আছে, সেগুলি যদি একটা বিশেষ কথা উল্লেখ করি, অ্যাডাল্ট্রি বলে একটি প্রভিশন ছিল আগে, যেটা ক্রিমিনাল লয়ের অংশ ছিল। এবং সেই অ্যাডাল্ট্রি হলে আগে শাস্তি হতো, মানে কোনো বৈবাহিক সম্পর্ক থাকাকালীন বিবাহ বহির্ভূত যদি কোনো সম্পর্ক তৈরি হয়, তাহলে তা একটা দণ্ডনীয় অপরাধ ছিল, ক্রিমিনাল আইনে সাজা দেওয়া হতো। 2018 সালে যদি ভুল না করি আমি, সুপ্রিম কোর্ট আইন করে বললেন না, এই প্রাপ্তবয়স্ক মানুষ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, তা কোনো ক্রিমিনাল অফেন্স হতে পারে না। তবে হ্যাঁ, এর এর সিভিল কনসিকুয়েন্স থাকতে পারে। তার মানে হচ্ছে যে কেউ যদি এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে বিচ্ছেদ চান, ডিভোর্স চান, তিনি সেই ডিভোর্স চাইতে পারেন, কিন্তু এর কোনো এটাকে কখনোই ক্রিমিনাল অফেন্স হিসেবে ট্রিট করা যাবে না। তবে এখন যে আইনটি নতুন এসছে ক্রিমিনাল লয়ে, সেই আইনটি এই যে সংহিতা বলে যে আইনটি এসছে, সেই আইনে একটা নতুন প্রভিশন ওরা ইনক্লুড করেছে। এটা আসলে নতুন আইন এসছে বলেই সকলকে জানানোর চেষ্টা করছি। সেখানে একটা সমস্যা আমরা প্রতিনিয়ত সমাজের মধ্যে দেখছিলাম, যে বিবাহের পূর্বে একজন যুবক যুবতী যে ধরনের প্রেমের সম্পর্কে লিপ্ত হন, যা খুবই স্বাভাবিক, তা আইনের দ্বারা স্বীকৃত হয়েছে। এবং যে কথা আইনে এসছে তা হলো যে প্রেমের প্রতিশ্রুতি দিয়ে, ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে যদি কেউ দৈহিক সম্পর্কে লিপ্ত হয় এবং পরবর্তীকালে প্রমাণ হয় যে আসলে এই ভালোবাসাটা ছলনা ছিল। আমি জাস্ট আমি একটা অনলাইন কনফারেন্সে আছি, একটু পরে কথা বলছি। অনলাইন কনফারেন্স, ও উঠে আসুন, চেম্বারে চলে আসুন। তাহলে ফলে ফলে যে কথা বলছিলাম, যে
এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে যদি কেউ সম্পর্কে লিপ্ত হয়, তা যদি প্রমাণিত হয়, তা এখন দণ্ডনীয় অপরাধ হিসেবে স্বীকৃত হয়েছে। ফলে যারা প্রেম করছেন যুবক যুবতীরা, তাদের কাছে এই বার্তা পৌঁছাতে হবে। তারা অনেকেই জানেন না, এইটা কখনো ক্রিমিনাল ছিল না, ক্রিমিনালাইজেশন হয়েছে এখন। ফলে তাদের জানতে হবে যে আপনারা কাউকে ভালোবাসতে পারেন, ভালোবেসে কারোর সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে পারেন, কিন্তু সেই সম্পর্ক যদি আপনারা ছলনা করে করেন, তাহলে তার ক্রিমিনাল কনসিকুয়েন্স আপনাকে ফেস করতে হবে। সম্ভবত, যদি আমি ভুল না করি, প্রায় 7 বছরের সাজা আছে। ফলে প্রেম করুন, রসবোধ থাকুক। আর বুদ্ধদের গুহ নিয়ে আমরা চর্চা করি, রসবোধ না থাকলে এই সাহিত্যের চর্চা নিয়েও আমরা রবিবাসরীয় বা এই যে সন্ধ্যার আলোচনা, সেই আলোচনাও আমরা বসতে পারবো না। আমাদের মধ্যে সেই রসবোধ আছে, আর আছে বলেই আমরা এই ধরনের সন্ধ্যায় আলোচনায় বসি। কিন্তু রসবোধের মধ্যে কোনো জটিলতা না থাকে। রসবোধ মানে আপনার মনের সরলতার প্রমাণ হোক। আপনি সততার সঙ্গে মানুষের সঙ্গে মিশুন, বন্ধুদের সঙ্গে মিশুন, বন্ধুত্ব করুন। যদি কারোর সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়, সেটা যদি বন্ধুর সম্পর্ক হয়, তাহলে সেটাকে বন্ধু হিসেবেই ট্রিট করুন। বন্ধুর সম্পর্কটাকে যদি আরো অন্য পর্যায়ে যেতে হয়, যেখানে দৈহিক সম্পর্কে কনভার্ট করতে পারে, সেটা করুক। কিন্তু সেটা যেন বোথ সাইডের কনসেন্টে হয়, এবং সেই কনসেন্ট যেন কখনোই ফ্রডুলেন্টলি অবটেন করা না হয়। সেই কনসেন্ট, সেই সম্মতি যেন তাদেরকে কোনো ভুল বুঝিয়ে, কোনো প্রতিশ্রুতির ভিত্তিতে না হয়, সেটা বুঝে নেওয়া জরুরি। না হলে ক্রিমিনাল অফেন্স হবে। এই আলোচনা আরো বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমার বিশেষ কাজ থাকে, আমাকে একটু বেরোতেই হবে বেসিক্যালি। তাই যারা আছেন তাদের সকলকে অনুরোধ যে এই ধরনের আলোচনায় আগামী দিনে আরো ভালো করে করা যেতে পারে। আমি আবারও সময় পেলে আপনাদের সঙ্গে যুক্ত হতে চাইও। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা আরো আলোচনার মধ্যে ঢুকবো, যেখানে আমরা আইনের পরিধির মধ্যেই আরো অনেক চর্চা করার জায়গা আছে, যেটা আমরা করতে পারি, সেটা আমরা করব। শেষ করছি সকলের অনুমতি নিয়ে। অসংখ্য ধন্যবাদ জানাই শামীম আহমেদ সাহেবকে। উনি আজকে চরম ব্যস্ততার মধ্যেও সময় আমাদের বের করে নিয়েছেন। ওনাকে আর জোর করে আটকে রাখতেও চায় না। আমরা চলে যাচ্ছি আলোচনা পরবর্তী অংশে। আমাদের অন্যান্য অতিথি, আমি অনুমতি নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, পরে আবার দেখা হবে। তাদের প্রতিক্রিয়া নেওয়ার জন্য প্রথমে আমরা দেখে নেব এবিপি চেয়ারম্যান ডক্টর আসিফ আকরামকে। আমি অন্য আরেকটা মিটিং এ ছিলাম, ফলে আমি পুরোটা শুনতে পাইনি। তবে আমি প্রথম যে পয়েন্টটা শুনলাম শামীমদার কাছ থেকে, যে রসবোধ, বুদ্ধদেব গুহ এরকম একটা নিরস, তথাকথিত নিরস সাবজেক্টকে, নিরস নয়, আমরা অনেক কোর্টরুম ড্রামা থেকে শুরু করে অনেক কিছুই আমরা পেয়েছি, বোধ আমাদের দেশীয় এবং বিদেশি সাহিত্যে, এবং সেখানে অনেক রসবোধ অনেকে জাগ্রত করেছেন, এবং কোর্টরুম ড্রামাকে, ইনফ্যাক্ট কোর্টরুম ড্রামা ইজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল এখন টিভি সিরিজ যেগুলো হয় আমাদের ভিজুয়াল মিডিয়ামে, সেগুলোতেও কোর্টরুম ড্রামা একটা খুব প্রমিনেন্ট অবস্থান নিয়েছে। তো আমি বলবো সেই ধারাতেই বুদ্ধদেব গুহ আর কি এই আলোচনাগুলো করছে। এবং আমি মাঝখানে আরেকটা যেটা ব্যাপার শুনলাম, যে কোর্টে যখন উকিলরা বিচারপতির সাথে কথা বলেন, তো ওনারা গেজ করার চেষ্টা করেন যে বিচারপতির চিন্তা ভাবনা। তো এখানে একটা ইন্টারেস্টিং, এখানে একটা ব্যাপার উঠে আসছে, সেটা হলো যে শুধুমাত্র আইনি লজিক থাকলেই একটা কেস কিন্তু জেতা যায় না।
উকিলকে অভিজ্ঞতার সাথে এটাও বুঝতে হয় যে কোন জাজ কিভাবে রায় দেন, কোন জাজের যিনি জজ হবেন, যিনি বিচারপতি হবেন, তার মতি গতিটাও যে ইম্পর্টেন্ট, আর তার চিন্তা ভাবনা, তিনি কিভাবে কিসের বেসিসে, ওনার ক্রাইটেরিয়ান কি, উনি কোন জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেন, সেটাও যে গুরুত্বপূর্ণ সেটাও উনি বললেন। ফলে একটা সাইকো অ্যানালাইসিস ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কোর্টের এই আইনি লড়াইয়ে। এবং শুধু তাই না, সেই সাইকো অ্যানালাইসিসটা, সেই মানসিক বিচারটা, মনের যে বিচার, জাজের যে মনের বিচার, সেটা যে ক্লায়েন্টের ক্ষেত্রেও সত্যি, সেটা উনি বললেন যে আমার কাছে যখন কোনো দম্পতি আসেন তখন আমি তাদেরও মনকে অনুধাবন করে তাদেরও বোঝানোর চেষ্টা করি তাদের মতো করে যে কেন তাদের একসাথে থাকা উচিত। তো ফলে এখানে একটা জিনিস যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে আইনি আদালত শুধু আইনে সীমাবদ্ধ নয়, আইনি আদালত শুধু আইনে সীমাবদ্ধ নাই, মানুষ সমাজকে বোঝা, মানুষের মনকে বোঝা, যিনি বিচার দেবেন, যিনি বিচারের অধিপতি, বিচারপতি, তার মনকে বোঝা, এবং তাদের মতো করে তাদের সামনে যুক্তি স্থাপন করা, বিচারপতির সামনে বিচারপতির মতো করে যুক্তি স্থাপন করা, ক্লায়েন্টদের সামনে যারা বিচার নিতে এসেছেন, যারা উকিলের দ্বারস্থ হয়েছেন, তাদের মতো করে সে আসামি বা সেই যারাই আসুন উকিলের কাছে, তারা উকিলকে তাদের মতো করে তাদেরকে বোঝাবে। ফলে তাকে সাইকোলজি একটা দিক থেকে উকিলকে কিন্তু বুঝতে হয়। তাহলে উকিলের কাজটা শুধুমাত্র আইন জেনে সেটাকে গড়গড় করে রোবটের মতো আইনটাকে শুধু অ্যাপ্লাই করা নয়, আইনটাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে, প্রেজেন্টেশন, বিচারপতির সামনে কিভাবে প্রেজেন্ট করতে হবে, আইনটা নিয়ে যখন আমি কথা বলবো একজন বিচার চাইতে আসা ব্যক্তির কাছে, তার সাথে কিভাবে কথা বলতে হবে, এবং এই ইন্টারমিডিয়েশনটা কিন্তু এই কমিউনিকেশনটাই যেন উকিলের সবচেয়ে বড় শক্তি। উকিলের ফলে উকিলের স্পেসিফিক নলেজ, অবশ্যই স্পেসিফিক নলেজের জন্য উনি পড়াশোনা করেছেন, উনি অনেক আইন জানেন, উনি আইনের অনেক জ্ঞান আছে, উনার অভিজ্ঞতা হয়েছে, কিন্তু তার সাথে সাথে এই যে কমিউনিকেশন স্কিলটা, কমিউনিকেশন স্কিল এবং কমিউনিকেশন স্কিলের সাথে কিভাবে উনি তার মনের কথা মানে আলাপ আলোচনা করবেন, তার সাথে সাথে মানুষের মনটাকে বোঝা, সাইকোলজি এবং কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা জিনিস অনেকগুলো এখানে ডাইমেনশন যোগ হচ্ছে, অনেকগুলো লেয়ার যোগ হচ্ছে। উকিলের কাজটা শুধুমাত্র আইন জানা নয়, আইন প্রয়োগ করা, আইনকে বোঝানো, আইনকে বোঝা, মানুষের মনকে বোঝা, সমাজকে বোঝা, অনেক কিছুই। এই যে কমপ্লেক্সিটি, সেইটাই কিন্তু রসটা তৈরি করতে পারে, এবং সেইটাই বুদ্ধদেব গুহর লেখাতে আমরা খুঁজে পাচ্ছি যে সেই রসবোধটাই, এই যে লেয়ার, এই যে কমপ্লেক্সিটি, এই যে কোর্টের মধ্যে এত কিছুকে অনুধাবন করা, সেটাই যেন কোনোভাবে তিনি তার লেখার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এবং এইখানে শুধু উকিলের নয়, যে বিচার চাইতে আসছে তারও মানসিক প্রতিক্রিয়া বিভিন্ন সিচুয়েশনে, তারও যে বুঝতে চাওয়ার চেষ্টা, সেও যখন উকিলের সাথে কথা বলবে, তাকে উকিলকে কনভিন্স করার জন্য তাকেও উকিলের মন বুঝতে হবে। যখন বিচারপতি উকিলকে কোনো ইনস্ট্রাকশন দেবে, তখন তাকে উকিলের মতো করে বোঝাতে হবে যে এই জন্য তোমাকে এটা করা উচিত। তো প্রত্যেকেই কিন্তু এই কাজটা করছেন। উকিলের কাজটা হয়তো সবার থেকে অনেক বেশি প্রমিনেন্ট, কারণ উনার ক্ষেত্রে মিস্টেক করার অবকাশ কম। হ্যাঁ, জজ যদি উকিলকে বুঝতে ভুল করেন, উনি ভুল বিচার দেবেন, কিন্তু তাদের জজের কোনো ক্ষতি হবে না, বিচারপতির কোনো ক্ষতি হবে না। কিন্তু উকিলকে কিন্তু এই পুরো ব্যাপারটাকে কিন্তু খুব 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 শার্পলি, খুব চৌখস ভাবে অনুধাবন করতে হবে যে জজ যিনি আছেন, যিনি বিচারপতি আছেন, তাকে কিভাবে আমাকে অনুধাবন করতে হবে, তাকে কিভাবে বোঝাতে হবে, এবং আমার কাছে যে বিচার চাইতেছে তাকে কিভাবে বুঝতে হবে। এটা খুব কঠিন কাজ, এটা সহজ কাজ না। এই ব্যালেন্সটা উনি করছেন। যিনি আসছেন বিচার চাইতে, তাকেও একটা গল্প প্রেজেন্ট করতে হচ্ছে, তাকেও বোঝাতে হচ্ছে উকিলকে যে এইভাবে আমাকে করতে হবে। তাহলে এই পুরো ব্যাপারটার মধ্যে একটা ড্রামা কিন্তু লুকিয়ে আছে।
এই যে কোর্টরুম ড্রামা আমরা দেখি এবং যেখানে সত্য মিথ্যার মধ্যে বুঝতে পারি না আমরা যে কোনটা, মাঝে মধ্যে রহস্য ঢুকিয়ে দেওয়া হয়, মাঝে মধ্যে আমাদেরকে ডিটেকটিভ হতে হয় যে সত্যি তো কে সত্যি বলছে। এই ডিটেকটিভের ব্যাপারটা কিন্তু আবার উকিলকেও করতে হয়। উকিলকেও মাঝে মধ্যে বিভিন্ন প্রশ্নের মার প্যাচে যে উইটনেস থাকবে, যে সাক্ষী থাকবে, তার পেট থেকে কথা বার করতে হয়, যে কথাটা হয়তো সে কখনোই স্বীকার করবে না, কিন্তু অবচেতন মনে বলে ফেলবে। এমন ভাবে প্রশ্নটাকে বিভিন্ন ভাবে তাকে ডিস্ট্রাক্ট করে, তাকে তার মনটাকে ভুলিয়ে দিয়ে এমন ভাবে কিছু প্রশ্নে বানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে যে সে অবচেতন মনে এমন কিছু বলে ফেলবে যেটাকে তার বিরুদ্ধে প্রয়োগ করা যায়, বা যেটা যেটা দিয়ে একটা বড় একটা ন্যারেটিভ তৈরি করা যায়, একটা লিগ্যাল ন্যারেটিভ তৈরি করা যায়, একটা কেসটাকে একটা দাঁড় করানো যায়। তো উকিলকে কোথাও না কোথাও আবার ডিটেকটিভ হতে হয়, কোথাও না কোথাও উকিলকে মেলাতে হয়। অনেক কম তথ্য দিয়ে, উকিলের একটা বড় কাজ হলো অনেক কম তথ্য দিয়ে একটা পুরো গল্পটাকে কিভাবে আমি দাঁড় করাবো, অনেক কম ইট দিয়ে কি করে আমি বাড়িটাকে দাঁড় করাবো, সেই কাজটা, সেই পূরণটাও, সেই শূন্যস্থান পূরণটাকে উকিলকে করতে হয়। তো উকিলকে কিন্তু গল্প রচনাও শিখতে হয়। তো একটা কোর্টের মধ্যে অনেক কিছু, অনেক স্কিল কাজ করে। গল্প গল্প বানানো, একটা সুন্দর কনসিস্টেন্ট কোহেরেন্ট স্টোরি, একটা ন্যারেটিভ, একটা গল্পকে দাঁড় করানো, এটা যেমন উকিলের কাজ। উকিলের কাজ তার মধ্যে থেকে বোঝা সত্য মিথ্যা কি, সত্য মিথ্যা বোঝার যেমন একটা বিচারপতির দায়িত্ব, একটা উকিলও কিন্তু সেই অনুধাবনটা করে। উকিলও কিন্তু, অনেক উকিল আছে যখন তারা বুঝে যায় যে এটা আমার জন্য আনএথিক্যাল, ওনারা সরে যান, ফলে ওনারাও কেউ এথিক্যাল, যারা বিশেষ করে যারা যেসব উকিলরা এবং যারা এথিক্যাল, এথিক্যাল শব্দটা যদি একটু কমপ্লিকেটেড, মানে একজন মার্ডারার, সে মার্ডার করে সেটা জানার পরেও কিছু কিছু উকিল তাকে সাপোর্ট করতে পারে এই যুক্তিতে যে তার মার্ডারটার প্রমাণ নেই। উনি বুঝতে পারছেন যে আমার মনে হচ্ছে এই মার্ডার করেছে, জজ হয়তো ধরেও ফেলতে পারবে, বিচারপতি, কিন্তু উনি তাও ওকে করছেন কারণ ওটা ওর রাইটস, জাস্ট রাইটস, এই জন্য তাকে হয়তো সাপোর্ট করছে। তো এরকম কিছু কিছু এথিক্যাল ডিলেমাতে পড়তে হয় উকিলকে। কিন্তু উকিলকে এতগুলো জিনিস করতে হয়, বিচারপতিকেও এরকম বিভিন্ন দিক দেখতে হয়, এবং ফলে সমাজের মানে একটা কথা বললেন শামীম সাহেব শুরুতেই, যে মানুষকে নিয়েই কিন্তু আমাদের আইন আদালত, ফলে মানব সমাজের দর্পণটাও কোথাও না কোথাও আমরা আদালতে দেখতে পাই। মানব সমাজের যে ত্রুটি বিচ্যুতি গুলো, সেগুলো এখানে আমরা দেখতে পাই। মানে অবশ্যই আদালত চেষ্টা করে নিজেকে ত্রুটি বিচ্যুতি থেকে বাইরে নিয়ে এসে নিজেকে ঊর্ধ্বে নিয়ে যাওয়ার, তো সেটাও কোথাও কোথাও কখনো কখনো তারা সফল হয়, কখনো কখনো হয় না। এই জন্য ওদের অনেক নিয়ম কানুন, অনেক কিছু আছে, কিভাবে কন্ডাক্ট করতে হবে উকিলকে, কিভাবে বিচারপতিকে, কিভাবে আসামিদের সাথে কথা বলতে হবে, সমস্ত কিছু রুলস রেগুলেশন, যারা অডিয়েন্স তাদেরকে কিভাবে বিহেভ করতে হবে, ভেতরে ক্যামেরা রেকর্ড করা যাবে কিনা, এরকম অনেক রেস্ট্রিকশন, রুলস রেগুলেশন আছে, যাতে করে কোর্ট এনভায়রনমেন্টটাকে ক্রেডিবিলিটি তা তৈরি করা যায় মানুষের মনে, সমাজের মনে। কারণ একবার তার ক্রেডিবিলিটি হারিয়ে গেলে মানুষের আস্থা হারিয়ে যাবে সমাজের প্রতি, শাসকের প্রতি, দেশের প্রতি, সিস্টেমের প্রতি। এই এই ব্যাপারটাকে উনি উনি শামীম সাহেবের কথাই বুঝলাম। এবং এই যে রসবোধটা, এই যে মাল্টি ডাইমেনশনালিটি, এই যে এতগুলো দিক, সমাজের এতগুলো দিক কোর্টের মধ্যে আমরা দেখতে পাই, সেটাও কোথাও না কোথাও আমরা বুদ্ধদেব গুহর লেখায় পাচ্ছি। এবং স্পেসিফিক্স গুলো নিয়ে অলরেডি আবু সাইদ ভাই আলোচনা করেছেন, উনার লেখাতে স্পেসিফিক কি কি ঘটনা পরিপ্রেক্ষিতে লেখাটা এসছে, উনার কাছে হয়তো আমরা আবার একটু শুনে নিতে পারবো পরে। তো এই হলো আমার বক্তব্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর আসিফ আকরামকে। উনি খুব সুন্দরভাবে তুলে ধরলেন যে কিভাবে সাহিত্যের মধ্যে এসছে বা আমাদের সংস্কৃতির মধ্যে এসছে আদালত চত্বরের ব্যাপারগুলো, আর যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে কোর্টরুম ড্রামা বলি, এবং সেখানেও তার সাইকোলজিক্যাল অ্যানালিসিস গুলো দেখালেন যে বিভিন্ন সময়ে উকিলকে বা যারা আইনজীবী আছেন তারা যখন ওকালতি করেন বা সওয়াল জবাব করেন, তখন যে বিষয়গুলো মাথায় রাখতে হয় সেটা তো শামীমদা খুব সুন্দরভাবে বললেন এবং আসিফ ভাইও বললেন। তো কোর্টরুম ড্রামা আমাদের সাহিত্যে খুব নতুন বিষয় নয়, বহুদিন ধরে চলে আসছে। আমাদের যদি মনে করি যে মানে আরো আগে সাহিত্যে
প্রবাদ প্রতিম ইংরেজির সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিসের কথা উঠে আসবে। সেখানে কিভাবে শাইলকের দুষ্টু বুদ্ধিকে কাউন্টার মানে মোকাবিলা করেছিলেন বাসানীয় এবং অন্যান্য বন্ধুরা, গ্র্যান্টিয়ানীয় বা এই ধরনের মানুষেরা। তো ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য যেরকম পেয়েছি সেরকম ইংরেজি সাহিত্যও পেয়েছি। তো এই সাহিত্যের যেভাবে এসছে এই বিষয়গুলো আমরা আরো বেশি করে জেনে নেওয়ার জন্য, জানানোর জন্য, আলোচনার জন্য অনুরোধ করব ডক্টর মোশাররফ হোসেনকে। মোশাররফ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওনার মাইক্রোফোনটা প্রবলেম করছেন, সেই জন্য যোগাযোগ বিচ্ছিন্ন। তো আমাদের হ্যাঁ, বাকি যারা আছেন ইপসিতা এবং জান্নাত, তো ওনাদেরকে অনুরোধ করা হচ্ছে বক্তব্য মানে এই অনুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেওয়ার জন্য। ইপসিতা বলো, তারপরে জান্নাতের কাছে আছি। ইপসিতা শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে জান্নাতের কাছে চলে যাচ্ছি। তুমি মোটামুটি এই অনুষ্ঠান সম্বন্ধে প্রতিক্রিয়া দাও, আর ততক্ষণ যে মোশাররফ ভাই জয়েন করতে পারেন তাহলে খুব ভালো হয়। আমার সেরকম কিছু বলার নেই, শুধু এটাই বলার যে আমরা আজকে যাকে পেয়েছিলাম অনুষ্ঠানে, শামীম আহমেদ সাহেবকে, উনি খুব সুন্দরভাবে বিষয়গুলো বলেছেন। এবং হ্যাঁ, উনি যেটা বলেছেন সেটা আমাদেরকে খেয়াল রাখা উচিত এবং প্রচার প্রসারের আলোতে আনা উচিত। বর্তমান দিনে যেসব আইনগুলো আসছে সেইগুলো বিশেষ করে আমাদেরকে করতে হবে, বিভিন্ন গুণীজনদের কাছ থেকে সেই আইনের ব্যাখ্যা বিশ্লেষণটা সঠিক জেনে অন্তত একটু প্রচারের আলোতে ছড়িয়ে দেওয়া দরকার, যাতে অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে সেই বিষয়গুলো। এটাই আমার বলার। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। তো এই আলোচনাটা আরো বেশি করে শামীমদা যে পয়েন্টগুলো আরো বললেন, সেখানে ওনার কিছু কিছু আইন, ভারতীয় আইপিসি এর যে ইয়েগুলো 493 এবং 497, 493-তে মানে প্রতারণা, বিবাহ সম্পর্কিত প্রতারণা এই বিষয়টা ছিল, যেটা হচ্ছে cohabitation caused by a man deceitfully inducing a belief of a lawful marriage। সেই জায়গাটা একটা ছিল যেখানে প্রায় 10 বছর পর্যন্ত শাস্তি হতো 493-তে, এবং 497 সেটাতে এখন উঠে গেছে অ্যাডাল্টারি, সেখানটাতেও 5 বছর পর্যন্ত শাস্তি হতো। এবং সেখানে যে আরো ব্যাপার ছিল যে সেক্ষেত্রে খালি কেবলমাত্র পুরুষের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া যেত। তারপরে মিস্ত্রিদের হতো না, সেটা আইনটা 1861 সালের আইন ছিল। সেই আইনটা কয়েকদিন আগে শেষ হলো 30শে জুন, এবং 30শে জুনই শেষ হলো। এবং 30শে জুন হচ্ছে আজকের আলোচনা সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মদিন ছিল। 1936 সালের 30শে জুনই উনি জন্মেছিলেন, এবং তার জন্মদিনে ইন্ডিয়ান পেনাল কোড সেটা শেষ হয়। তো এই ধরনের আলোচনা হয়তো ভবিষ্যতে আমরা আরো করব, এবং আমরা যেটা করতে পারি বলে আমাদের সবচেয়ে বেশি গর্ব যে অন্যান্যরা যে জায়গাগুলোকে এড়িয়েছেন এবং সাহিত্যের অংশ বলে মনে করেন না, হতে পারে সেই ভাবেন না, তো সেই জায়গাটা আমরা করতে পেরেছি। সেরকমই একটা আলোচনা আজকে করেছি, সেটাও আমাদের একটা নতুন মাইলস্টোন। তাতে যারা সাথ দিয়েছেন, তা বিশেষ করে আমাদের অতিথি শামীম আহমেদ সাহেব এবং আর যারা আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তো আমরা আলোচনা শেষ পর্বে চলে যাচ্ছি। এর মধ্যে যদি কারো কিছু সংক্ষেপে বলার থাকে একটু বলে নিন, তারপরে আমরা সমাপ্ত ঘোষণা করব। মোশাররফ বোধহয় নেই, তো আমরা শেষ করে দিতে পারি। আপনি ওই আমি বলবো আরেকবার জাস্ট ছোট্ট করে সামারিটা বলে নিন, মানে পুরো আলোচনাটা দিয়ে আমরা শেষ করি। আচ্ছা, প্রথমে সামারিটা একটু বলে দিচ্ছি। চাইছি যে হ্যাঁ, এখানে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আগে বলা হয়নি,
বুদ্ধদেব গুহ তার আইনি যে মানে অভিজ্ঞতা, মানে আইনি বিষয়ক অভিজ্ঞতা নিয়ে তার একটা গুরুত্বপূর্ণ একটা বড় প্রবন্ধ লিখেছেন। এবং সেই প্রবন্ধটা হয়তো ইয়েতে সম্ভবত আমি একটু বই আকারে বেরিয়েছে। সেই প্রবন্ধটার নাম ছিল অন্য বনে। যেহেতু তিনি বন জঙ্গলের ইতিহাস বা এই ধরনের, হ্যাঁ ওই বইটা মানে ওটা বই হিসেবে বেরিয়েছে। তো তো সেই বইটাও একটু খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, যে তখন মানে যেটা বহুদিন আগে, যেটা ব্রিটিশ পিরিয়ড থেকে ব্রিটিশ বিচার ব্যবস্থা চলে আসছেন, যে সময় শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক বা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মোহাম্মদ আলী জিন্নাহ, মোহনদাস করমচাঁদ গান্ধী, জওহরলাল নেহেরু, ভুলাভাই দেশাই বা অরুণা আসফ আলী, এরা যখন প্র্যাকটিস করতেন সেই সময়কার যা অভিজ্ঞতা সেগুলো লেখা আছে। এবং সেগুলো কি করে পাল্টে গেল, এবং আইনজীবীরা একসময় নিজেদের অ্যাডভাইসমেন্টও দিতে শুরু করেন। সেই আলোচনাগুলো খুব সুন্দরভাবে আছে। তো যারা এই আলোচনা শুনছেন বা ভবিষ্যতে শুনবেন তাদেরকে অনুরোধ রাখবো যে ওই বইটা অন্তত সংগ্রহ করে পড়ে নিতে, সেখানে খুব সুন্দরভাবে আছে। আর উপন্যাস সামারি যদি বলতে হয়, সেটা হয়তো আগে আলোচনা হয়ে গেছে, যে একটা সুকুমার বসু তার যে ইয়ে ছিল, তার জীবন ছিল, তিনি ভালোবেসে সাধারণ বাড়িতে উঠে এসে ভালোবেসে রমা নামে একজনকে বিয়ে করেছিলেন, তিনি প্রতিষ্ঠিত বাড়ির মেয়ে। এবং তাদের সম্পর্কটা কিছুদিন চলার পরে সমস্যার মধ্যে পড়ে, এবং সে আইনি যে চাপ, প্রফেশনাল পেশাগত জীবনের চাপ, সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে তিনি বেরিয়ে গেছিলেন। এবং পেশাগত জীবনের চাপের মাঝেও তিনি লেখালেখি করতেন। সেই উপলক্ষে তার কিছু গুণগ্রাহী জোটে, তার মধ্যে ছুটি নামে একজন চরিত্র আছে, একটি যুবতী। তো তার সঙ্গে একটা সম্পর্ক হয়, বন্ধুত্ব হয়। তো সেটাকে গেছিল, এবং উপন্যাসের মাঝখানে দুজনে এসছেন বা তার বন্ধুরাও, অন্যান্য বন্ধুরাও এসছেন। তাদের চিন্তার অগভীরতা, মানে খুব স্যালো থিঙ্কিং যাকে বলে, সেগুলোতে তার মনে যেগুলো টানাপোড়েন চলেছে, এবং ছুটির আশা বা তার স্ত্রী রমার আশা সেখানেও। এবং শেষে দেখা যাচ্ছে যে রমার শেষে সম্পর্ক টেকেনি, এবং ব্যাপারটা খুব বাজে দিকে মোড় নিয়েছে। এখানে যে পটভূমিটা হয়েছে সেই পশ্চিমা জঙ্গল, ছোটনাগপুরের জঙ্গল। তো সেই জায়গার পটভূমিও আছে, সেখানকার মানুষও আছে, সেখানকার অ্যাংলো ইন্ডিয়ান পরিবারও আছে। বিশেষ করে এই জায়গার আরো বেশি করে নাম বলতে হয় মেকলাশ্রীগঞ্জ, বিহারে এখনো সেখানে কিছু অ্যাংলো ইন্ডিয়ান পরিবার থাকে। তো এরা উঠে এসছেন সেখানকার রেল কলোনি বা অন্যান্য জায়গাগুলো। তো এই পরিপ্রেক্ষিতে গল্পটা এগিয়েছে। গল্পটার শেষ আমি বলে, উপন্যাসের শেষ বলে দিয়ে স্পয়লার করতে চাইছি না, আপনাদের সবাইকে বলছি এই উপন্যাসটা পড়তে। এবং আমরা বোধহয় প্রথম এবিপি সানডে রিডিং ক্লাবে একটা প্রাপ্তবয়স্কদের জন্য কোনো সাহিত্য পাঠ হচ্ছে। তো সেটাও একটা আমাদের বড় মাইলস্টোন, এবং যথেষ্ট পরিণত ভাবে আমরা বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি, এবং আমাদের পরিণত আরো বেশি হওয়া দরকার। তো সেটা আমাদের একটা সাফল্য বলেই মনে করি। তো এবার মোশাররফ ভাইয়ের কাছে যাচ্ছি, যদি ওনার মাইক্রোফোনের সমস্যা মিটে থাকে তো ওনার বক্তব্য নেওয়ার জন্য। হ্যাঁ, প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি কম্পিউটার থেকে জয়েন করেছিলাম, তারপর সাউন্ডের কি জানি কি প্রবলেম হচ্ছিল, ওই জন্য আমি কথা বলছি শোনা যাচ্ছিল না। সে যাই হোক, তবে ওভারঅল আমার সব ভালোই লেগেছে। আপনাদের আলোচনা, শামীম সাহেবেরও আলোচনা ভালোই লেগেছে। তবে একটা জিনিস আমি জাস্ট বলবো ছোট্ট করে, সেটা হচ্ছে শামীম সাহেব উনি যেটা বললেন ওনার পার্সপেক্টিভ থেকে, সেটা তো খুবই ভালো জিনিস, এবং সেটা যে কেউ রিলেট করতে পারবেন ঠিকই। বাট লেখকের মধ্যে, বুদ্ধদেব গুহর মধ্যে যে একটু ব্যাপার আর কি, যে আইন কানুনকে নিয়ে সেই ব্যাপারটার যে মানে নঙ্গর্থক যে একটু দৃষ্টিভঙ্গি, সেটা নিয়ে আমার মধ্যে একটু আলোচনা হলে হয়তো আর একটু ভালো হতো আর কি। এবং সেটা মানে যেটাকে বলবো কি ডিসকোর্স অ্যানালিসিসের মতো, সেটা একটু হলে আর কি বেশ ভালো হতো। তাহলে হয়তো আমাদের যারা শ্রোতা বা পাঠক, ওনারা হয়তো তাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হতো যে সাহিত্যে এরকম নঙ্গর্থক অর্থগুলো কিভাবে এক একটা মানে ডিসকোর্সকে তৈরি করে, বা কিভাবে ডিসকোর্সকে সেটা মানে বের করা যেতে পারে। তাহলে সেই দিকটা হয়তো আরো ভালো হতো আর কি, অন্ধকারে লাইট পড়তো, এটাই। আচ্ছা, ওভারঅল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, এই বলে আমি শেষ করছি। আচ্ছা, যে পয়েন্টটা মোশাররফ ভাই তুললেন সেটা নিয়ে আসিফ ভাই কিছু বলতে চাইবেন? নাহলে আমি ছোট করে একটা আলোচনা করে নেবো আসিফ ভাইয়ের কথা শেষ হলে। না, আপনি বলুন। তো
তো যেটা বুদ্ধদেব গুহর নিজস্ব অভিজ্ঞতা, চার্টার্ড অ্যাকাউন্ট হিসেবে তিনি তো কোর্টে গেছেন, সেটা আলোচনা হয়েছে। এবং যার প্রসঙ্গ এলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি জজিয়াতি করেছেন, হাকিম করেছেন, ম্যাজিস্ট্রেট ছিলেন। এবং কোম্পানি রুল বা তারপর যখন ভারতের ক্রাউন ডিপেন্ডেন্সি হলো, ব্রিটিশ রাজ যাকে বলা হয়, তখনও যাদের মানে সাধারণ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও জজিয়াতি করতে হতো। এবং আমাদের সংবিধানে শেষ পর্যন্ত আলাদা করা হয় যে ব্যবস্থাটা, সেটা হচ্ছে এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারিকে আলাদা করা হয়। তারা আইনকে অনেক কাছে দিয়ে থেকে দেখেছে। এবং আমাদের খুব বাজে একটা ট্রেন্ড, মানে ট্রেন্ড চলে আসছে, আমার ব্যক্তিগত মত সেটাকে বাজে বলে মনে করি। এটুকু বলতে চাই যে মানে জজ সাহেবদের হলেই একটা যেন পূজনীয় ব্যাপার, মানে একটা উপাসনা করতে হবে, এমনকি তাদেরকে মিলট বলে সম্বোধন করা। যখন ফার্সি চালু ছিল, আমরা ভবিষ্যতে ইচ্ছা আছে যে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটাও খুব মানে সতর্ক হয়ে করতে হবে এবং পরিণত মন নিয়ে করতে হবে, যে মিয়াজান দারোগার ইকরারনামা। সেখানে দেখানো হচ্ছে যে জজ সাহেবদের আগে মৌলবী বলে ডাকা হতো, মানে আমার প্রভু বা মিলট মানেও একই জিনিস, সেটাই। এবং সেই জায়গাটা, এবং তারা যেন কোনো ভুলের ঊর্ধ্বে। এবং একটা মামলার প্রেক্ষিতে সাম্প্রতিককালের একজন বড় ব্যারিস্টার এবং তিনি সাংসদ রত্ন পেয়েছেন, আসাদুদ্দিন ওয়াইসি, তিনি একটা পুরনো জাজমেন্টের ভার্ডিক্ট তিনি বলেছেন যে সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বাট ইজ নট ইনফলেবল। এবং নট ইনফলেবিলিটি এই বিষয়টাও আমাদের মধ্যে খুব একটা আলোচনা আসে না, এবং সাহিত্যিক আলোচনাতে খুব একটা আসেই না। কিছু কিছু সাহিত্যের ক্ষেত্রে এসেছে, ভবিষ্যতে আমরা হয়তো আলোচনা করবো, যেটা নারায়ণ সান্যালের অশ্লীলতার দায়ে। তারপরেও আরো কিছু নাজিমুদ্দিনের একটা লেখা আছে, ভবিষ্যতে আলোচনা করার খুবই ইচ্ছা আছে, যেখানে লিগাল এথিক্স নিয়ে একটা জায়গায় আলোচনা হচ্ছে স্টোরির মধ্যেই। তো সেখানে ভবিষ্যতে আলোচনা করার ইচ্ছা আছে। এবং লিগাল এথিক্স যেটা আমাদের ডাক্তারি করার সময় যে হিপোক্রেটস ওথ নিতে হয়, যে কিছু কিছু ব্যাপার আমাদেরকে মেনে চলতেই হবে, যে পেশেন্টের গোপন তথ্য আমরা অন্য জায়গায় দিতে পারি। সেরকমই আইনজীবীদেরও এটা বলা থাকে যে কেসের গোপন তথ্য অন্য কাউকে দিতে পারবো না, একটা প্রাইভেসি মেনটেন করতে হয়, সিক্রেসি মেনটেন করতে হয়। তো সেই জায়গাগুলো মাথায় রেখে করতে হয়। এবং সব পেশাতেই তো ভালো মানুষ খারাপ মানুষ আছে, এবং সিস্টেমটা খারাপের একটা প্রাধান্য দেখায়, যে খারাপ সে নিজের প্রভাব বিস্তার করার চেষ্টা করে। তো স্বাভাবিকভাবে আদালত এবং বিচার ব্যবস্থা বা যারা মক্কেল, তাদের মধ্যেও অনেক কিছু বাজে হয়, অনেক সময় ভুল বুঝিয়ে করার চেষ্টা করে, দলিল জাল করে। এবং আমরা দলিল জাল নিয়ে আলোচনাটা করেছিলাম সেই নবীন নবে সন্ধ্যায় ইয়েতে বরকতুল্লাহ খানের আলোচনা করার সময়, বাকাউল্লাহ দত্তর আলোচনা করার সময়। তো এই ঘটনাগুলো ঘটে থাকে। এখন স্বাভাবিকভাবেই আমাদের মাথায় রাখতে হবে যে বিচার ব্যবস্থা এরকম হয়ে আসছে যে জজ সাহেবের হাতে সুপ্রিম ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা। এবং ভারতের সংবিধানেও সেই অ্যাকচুয়ালি পাওয়ারটা দিয়েছে ইয়েতে বিচার ব্যবস্থাকে এবং সুপ্রিম কোর্টকে বিশেষ করে, সেটা অন্যান্য দেশে নেই। এবং সেই ক্ষমতাটা, এবং স্বামী আহমেদ সাহেব যদি আরো বেশিক্ষণ থাকতেন, তার কাছে জেনে নেওয়ার সুযোগ ছিল। তার নিজেরও ব্যস্ততার মধ্যে সময় দিয়েছে, এটাই ওনাকে ধন্যবাদ বারবার জানাতে হয়। যে জজ সাহেব কি করে কোনো কেস থেকে নিজেকে রিকুইস্ট করে নেন যে আমি এই মামলা শুনবো না, বা কোনো সময় খুব ডেসপারেট হয়ে খুব বেপরোয়া ভাবে রায় দিয়ে থাকেন, যে সেটা হয়তো পরের কোর্টে গিয়ে, পরে উচ্চতর আদালতে গিয়ে সেটা খারিজ হয়ে যাবে, সে এমন একটা রায় দিলেন। তো সেক্ষেত্রেও কিছু জটিলতা আছে, আমাদেরকে ভুগতে হয়। এবং সেই জায়গাগুলো আমরা যদি আলোচনা না করি, তাহলে নীরবেই সেই জায়গাগুলো ভার বইতে হবে। তো আলোচনাগুলো শুরু হোক একটা ছোট পদক্ষেপ হিসেবেই আমরা দেখি। এবং তারা স্বাভাবিকভাবে মানুষের তৈরি, মানুষের জন্য, মানুষের বানানো একটা ব্যবস্থা, এইভাবেই আমাদের বিচার ব্যবস্থাকে ধরে নেওয়া ভালো। এবং সেখানে আমরা আরো ভালো করে মোকদ্দমা পেশ করতে পারি, এবং বিশেষ করে আমাদের যারা আইনজীবী কাছে যাব, তাদের কাছে যাতে ভালো করে পেশ করতে পারি, সেই জায়গাটা আমাদের শেখা উচিত। এবং ভবিষ্যতে আমরা যদি কিছু এই ধরনের প্রোগ্রাম আরো নিতে পারি, তাহলে আরো মানুষের কাছে বিষয়টা পরিষ্কার হবে। তো এইটুকুই বলে, তো বাকিদের বক্তব্য একবার শুনে নিচ্ছি, আমরা অনুষ্ঠানের শেষ পর্বে চলে যাচ্ছি। হ্যাঁ, আপনি খুব সুন্দর বলেন। এক্স্যাক্টলি এই জিনিসটার কথাই বলছিলাম। মানে একটা কথাই যদি বলা যায়, সেটা হচ্ছে যে কলোনিয়াল হ্যাংওভার, মানে ব্রিটিশদের তৈরি আইন কানুন যে এখনো বর্তমানে যে কিভাবে আছে আর কি, এটাকে আমি মানে ডিসকোর্স অ্যানালিসিসের মতো করেই দেখছিলাম। তা আপনি খুব সুন্দর বলেছেন, আর এটাই আমি এক্স্যাক্টলি বলতে চাইছিলাম বা চাইছিলাম যে আলোচনার মধ্যে আসুক। আপনাকে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আচ্ছা, এবার আসিফ ভাইয়ের বক্তব্য একটু শুনে নিই, তারপরে অনুষ্ঠান শেষ করবো। এখানে আরেকটা ইম্পর্টেন্ট অ্যাডিশন আমি করতে চাই, সেটা হলো যে যেটা বললেন আবু সাইদ ভাই, যে মানুষের জন্য আদালত, মানুষ দ্বারাই আদালত, আর মানুষের তৈরি আদালত। সো এই যে
এই যে আদালতের কনসেপ্টটা, আমরা একটা একটা সবসময় শুনে এসেছি যে আদালত একটা নিরস জায়গা, আইন একটা নিরস সাবজেক্ট। হিউম্যান এলিমেন্টটা অবশ্য মানে, এবং আমরা আলোচনা করলাম যে হিউম্যান এলিমেন্টস গুলো, হিউম্যান ডাইমেনশনস গুলো কিভাবে আদালতকে সেই নিরস অবস্থা থেকে তুলে মানুষের মানুষের জীবনের অংশ হিসেবে দাঁড় করায়। মানব সমাজের অংশ হিসেবে আদালতকে দাঁড় করায়, আদালতকে সমাজের দর্পণ হিসেবে দাঁড় করায়। সেই হিউম্যান এলিমেন্ট সেগুলো আলোচনা করলাম। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এই এআই এর যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, যখন মেশিন আরো গুরুত্বপূর্ণ হতে থাকবে ক্রমাগত, তখনও কিন্তু আদালতে মানুষকে বোঝা, মানুষের মনকে বোঝা, মানুষের জন্য কাঁদতে পারা, মানুষের জন্য খুশি হওয়া, এই ব্যাপারগুলো তখনও একই গুরুত্বপূর্ণ থাকবে। তখন হয়তো ডিটেলস গুলো হয়তো আমরা অনেক বেশি মেশিনের সাহায্যে আমরা উদ্ভাসন করতে পারবো, ডিটেলস গুলো আমরা অনেক বেশি অনাবৃত করতে পারবো, ডিটেলস গুলোকে আমরা অনেক বেশি আমরা বুঝতে পারবো। তখন হয়তো আমাদের নলেজ গ্যাপটা অনেকটা কমে যাবে একজন এক্সপার্টের সাথে, তখন আমরা হয়তো মেশিনের সাহায্যে অনেক কিছু খুব তাড়াতাড়ি শিখে নিতে পারবো। কিন্তু আদালতের প্রথম থেকে যে হিউম্যান এলিমেন্টস গুলো ছিল, এবং যে পয়েন্ট গুলো অবসাদ ভাই বললেন, মানে কিভাবে বুঝবো যে একটা ইনফলিবল কিনা মেশিনও বুঝতে পারবে না। মেশিনকে আমি যেটুকু বোঝাবো সেইটুকুই মেশিন বোঝাবে। হয়তো মেশিন কিছু আমাকে উল্টো পাল্টা একটা কিছু বলতে পারে, কিন্তু আলটিমেটলি আমাদেরকে নির্বাচন করতে হবে যে মেশিন যেটা বলছে সেটা সঠিক না ভুল। তার মানে হিউম্যান হলো আলটিমেট আরবিটার। মানুষই কিন্তু আলটিমেটলি জাজ করবে যে একটা আইনকে কিভাবে ফলাতে হবে। একটা লাইন মনে পড়ে যাচ্ছে আমাদের বাংলার, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সেরেছে। এই লাইনটা কেন বলা হয়েছে, এবং এই লাইনটা প্রমাণ করে যে হিউম্যান এলিমেন্ট যে কোনো আইন আদালতে কেন গুরুত্বপূর্ণ। দণ্ডদাতা যদি একজনকে শাস্তি দেওয়ার সময় তার গ্র্যাভিটি না বোঝে, তাহলে তিনি এটাও বোঝেননি শাস্তিটা কেন দেওয়া হচ্ছে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু এটা জাস্ট এ থেকে বি হচ্ছে এরকম না, এটা কোনো অ্যালগোরিদম না যে ভুল করেছে ওকে শাস্তি দেওয়া হচ্ছে না। কোন ভুলের জন্য কত শাস্তি, সেটার জন্য একটা গভীর মন চায়। কোন ভুলটা ছোট ভুল, কোন ভুলটা বড় ভুল, সব ভুলই তো ভুল, কিন্তু সব ভুলের শাস্তি কি একই? কেউ ভুল করেছে না জেনে, আর কেউ জেনে ভুল করেছে, দুটো কি একই? মেশিন কিভাবে ভাববে এটাকে? মেশিন ভাববে যে ঠিক আছে, এরকম হলে এরকম রেজাল্ট দিতে হবে। কিন্তু সেই ভাবনার পেছনে প্রিন্সিপালসটা কি? প্রিন্সিপালসটা হলো এটা যে দণ্ডদাতা সে গ্র্যাভিটিটা বুঝছে কিনা, তার এফেক্ট। সে যে শাস্তিটা বা পুরস্কারটা দেবেন, ওই জন্য আমরা বিচারপতি কিন্তু শুধুমাত্র আইন আদালতের লোকজনকে বলি না, যারা পুরস্কার দেন তাদেরকেও বিচারপতি বলি। নোবেল প্রাইজ যখন দেওয়া হচ্ছে সেখানেও বিচারপতি আছে, বিচারপতি সব জায়গায় আছে। তো যখন তিনি তার এফেক্টটা বুঝতে হবে তাকে, তার সমাজে, সে মানুষের উপরে, সে কোর্টের ইতিহাসে, সব জায়গায় আমাকে বুঝতে হবে যে তার এফেক্টটা কি। যতদিন মানুষ থাকবে ততদিন বিচার ব্যবস্থার এই প্রিন্সিপালসটা বজায় থাকবে, যে কারণ মানুষই অঙ্গ, মানুষই বোঝে মানুষের কষ্ট, মানুষই বোঝে যখন একজন বাবা একজন মা আলাদা হয়ে যায় একটা বাচ্চার কি হয়। এই জিনিসগুলো মানুষ বোঝে, সেই জন্য মানুষই পারে সেই জন্য মানুষকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, কোনো মেশিনকে দেওয়া হয়নি। কেউ একজন কোন একটা রুল দিয়ে বিচার না হয়ে কাউকে জেলে ভরা হয়নি। প্রত্যেকটার পক্ষ, প্রত্যেক জিনিসটার গ্র্যাভিটি, কতটা সত্যি কতটা মিথ্যা, এই যে এই বিচার ব্যবস্থাটাই কিন্তু প্রমাণ করে যে মানুষ 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 অন্যদের থেকে আলাদা, মানুষ অন্য প্রাণীর থেকে আলাদা, মানুষ যন্ত্রের থেকে আলাদা। এই সহমর্মিতা, গ্র্যাভিটিটা বোঝা, গুরুত্বটা বোঝা, গুরু দায়িত্ব, বিচার করাটা একটা গুরু দায়িত্ব, সেটাকে বোঝা,
আমি একটা বিচার করলে একটা মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে, সেই মানুষের জীবন নষ্ট হলে তার সাথে সাথে আরো অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। এই গ্র্যাভিটিটাকে বোঝা এবং তারপরেও এটা বিচার করা যদি সেটা জাস্টিফাইড হয় যে না এই মানুষটা শাস্তির যোগ্য এত কিছুর পরেও, আমি এখানে ওকে শাস্তি না দিয়ে থাকতে পারবো না। কারণ আমি যদি ওকে শাস্তি না দিই তার ফলে যে ক্ষতিটা সমাজের হবে সেটা অনেক বড় ওর পরিবারের ক্ষতির থেকে। এই জিনিসগুলো বুঝতে পারার জন্য প্রচন্ড মাত্রায় বুদ্ধিমান, জ্ঞানী এবং মানুষ হতে হয়। সর্বোপরি মানুষের মন বুঝতে হয়, সমাজকে বুঝতে হয়। শুধু আইন আদালত বুঝলে কিন্তু একজন সত্যিকারের বিচারপতি হওয়া যায় না। আমরা একটু আগে উকিলের গুণ নিয়ে আলোচনা করলাম, উকিলের কি কি গুণ থাকবে, বিচারপতিরও কিন্তু অনেক বড় গুরু দায়িত্ব। শুধু আইন বুঝে সেটাকে আওড়ানো কিন্তু বিচারপতির কাজ নয়। বিচারপতি সমাজ নির্ধারণ করেন, সমাজে কি নিয়ম নীতি চলবে। অনেক সমাজের রীতিনীতি চেঞ্জ হয় যখন আইন চেঞ্জ হয়ে যায়। তাহলে আইন খুবই গুরুত্বপূর্ণ। ডাউন রাইট এফেক্ট কিন্তু অনেক বড়, ডাউনস্ট্রিম এফেক্ট কিন্তু অনেক বড়, অনেক লম্বা, অনেক অনেক সুদূর প্রসারী। সময়ের সাথে সাথে আইন আদালতের নিয়ম অনুসারে কিন্তু সমাজে ব্যাপক পরিবর্তন দেখা যায়। এই জন্য এত গুরুত্বপূর্ণ আইন আদালত মানব সমাজে, ডেমোক্রেসিতে, যে কোনো রাষ্ট্রের নির্ধারণে, যে কোনো কিছুতে এত গুরুত্বপূর্ণ এই জন্য। তো এইটুকু আমার বলার ছিল যে এই বিচার ব্যবস্থায় কিন্তু আমাদের মানুষকে অন্য সমস্ত প্রাণী এবং যন্ত্র থেকে আলাদা করেছে এবং আমাদের শ্রেষ্ঠত্ব এখানে। আমরা যেদিন বিচার করতে ভুলে যাব, আমরা যেদিন যদি কোনোদিন আমরা মেশিনকে দিয়ে দিই বিচার করার দায়িত্ব, সেদিন মানব সমাজের আর কোনো গুরুত্ব থাকবে না। অস্তিত্ব হয়তো থাকবে কিন্তু গুরুত্ব থাকবে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আসিফ আকরামকে। ওনার তিনি যে বললেন যে কান্ধারির আবেদন অংশ থেকে দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার করাটা একটা গুরু দায়িত্ব এবং সেই বিচারের দায়িত্ব আমাদের এসে পড়ে যখন আমরা এবিপির তরফ থেকে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করি। প্রথমে প্রবন্ধ প্রতিযোগিতা আয়োজন করেছিলাম, তারপরে গল্প সে গল্প প্রতিযোগিতা আয়োজন করলাম। সেখানেও একজনকে পুরস্কার দিতে পারিনি যিনি খুব বিশিষ্ট লেখকও, তো সেটাও একটা আঘাতই এবং আমাদের উপরেও সমান আঘাত এসেছিল এবং সেই ব্যাপারটা। এবং এই আলোচনায় বারবার করে উঠে এসেছে যেটা বুদ্ধদেব গুহ লিখেছেন যে জজাতির পোশাক পরলেই মানুষ বদলে যায় না এবং মানুষই থাকে। এবং শামীমদাও সেই পয়েন্টগুলো বললেন এবং গুরু দায়িত্বের অংশে যে বিচারের মধ্যে যে পরিস্থিতি, মামলা মোকদ্দমা করলেই ভালো হবে না, দুজনের মধ্যে আপোষ মীমাংসা করলে ভালো হবে, যে কথাগুলো বললেন যে বিবাহ বিচ্ছেদ বা বিষয়গুলোতে বা অন্যান্য ক্ষেত্রেও এটা করা যায়। আমাদের সুযোগ ছিল, কম্পাউন্ডেবল কেস বলা হয় এগুলোতে। তো সেগুলো নিয়ে আমরা ভবিষ্যতে আরো আলোচনা করব ইনশাআল্লাহ, ইচ্ছা তো আছে প্রচন্ড। তো এই বলেই আমরা আলোচনার শেষের দিকে যাচ্ছি। আমরা প্রথমে ধন্যবাদ জানাই যিনি তার ব্যস্ত সময় আমাদের দিয়েছেন, শামীম আহমেদ মহাশয়কে। তারপর ধন্যবাদ জানাই মির্জা মোশাররফ হোসেন, যারাও ব্যস্ত সময়ই দিয়েছেন। এছাড়া এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, এবিপির তরফ থেকে জেনারেল সেক্রেটারি জান্নাতুল ফিরদৌসকে ধন্যবাদ জানাই, প্রেসিডেন্ট আসিফ আকরামকে, এবং আপনাদের আরো বেশি শুভেচ্ছা আমাদের কাম্য। এবং তার সঙ্গে ছোট ছোট করে একটু কয়েকটা সাজেশন, যারা বিচার ব্যবস্থা সম্বন্ধে সাহিত্যের মাধ্যমে আরো জানতে চান তাদের জন্য নারায়ণ সান্যালের অশ্লীলতা দায়ের উপন্যাসের কথা বললাম, এছাড়াও আছে খাটায় খাটায় সিরিজ, সেখানে আপনারা সাহিত্যের মাধ্যমে জানতে পারবেন অনেক সহজ ভাষায়। এবং আরো যে আছে সেগুলো অন্য বনের কথা তো বলেছি। এই ধরনের উপন্যাসগুলো বা প্রবন্ধগুলো বা যে রচনাগুলো আমরা যতটা আলোচনা করব ততটা আমরা সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো, এটুকু আশা নিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ।